চীন ও রাশিয়া দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনের সমর্থক। কোনো এক অদ্ভুত কারণে ইসরায়েলকে চীন কিংবা রাশিয়া কেউই দেখতে পারে না, বরং এই দেশ দুটি সবসময় ইরান কিংবা ফিলিস্তিনের পাশে এসে দাঁড়িয়েছে। 2024 সালের জুলাই মাস হামাস, ফাতাহ এবং অন্যান্য গোষ্ঠী মিলে চীনের রাজধানী বেইজিংয়ে একটি অস্থায়ী চুক্তি স্বাক্ষর করে। চুক্তিটি হল গাজার যুদ্ধ শেষে সেখানকার প্রশাসনের জন্য একটি জাতীয় পুনর্মিলনের অন্তর্বর্তী সরকার গঠন। অর্থাৎ চীন ফিলিস্তিনকে স্বাধীন করতে ইতিমধ্যে ভেতরে ভেতরে কাজ শুরু করে দিয়েছে। এমনকি এই গোষ্ঠীগুলো একই ধরনের চুক্তির জন্য ফেব্রুয়ারিতে মস্কোতেও বৈঠক করেছিল। কিন্তু হঠাৎ কেন চীন ও রাশিয়া ইসরায়েলের বিরোধিতা করতে শুরু করলো? এমনকি প্রতিদ্বন্দ্বী মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বেইজিং বা মস্কো কেউই হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে না। তাই হামাসের সাথে গোপনে একাধিক সংলাপ করেছে চীন ও রাশিয়া। ইতিহাস বলছে 1949 সালে চীন প্রতিষ্ঠার পর থেকেই এশিয়ায় প্রভাবশালী এই দেশটি ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতিশীল। চীনের প্রতিষ্ঠাতা মাও সেতুং ইসরায়েলকে ঠিক একইভাবে দেখেছিলেন যেভাবে তিনি তাইওয়ানকে দেখতেন। মাও সেতুং এর ফিলিস্তিনের প্রতি এই সমর্থন অবশ্য কেবল বক্তব্যেই থেমে থাকেনি, বরং মাও সেতুং ফিলিস্তিনিদের মুক্তি আন্দোলনকে সমর্থন করেছিলেন। প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের কাছে অস্ত্র পাঠিয়েছিলেন, এমনকি গোয়েন্দা তথ্য দিয়েও সহায়তা করেছিলেন। চীনে 2012 সালে রাষ্ট্রপতি পদে শি জিনপিং এর যোগদান বিষয়গুলোকে বদলে দিয়েছে। কিন্তু তবুও এই ইসরায়েল বিরোধী মনোভাব এখনও চীনের ঠিক আগের মতোই রয়েছে। এদিকে ফিলিস্তিনের সঙ্গে রাশিয়ার সম্পর্ক শুরু হয় একটু ভিন্নভাবে। যখন 1948 সালে ইসরায়েল তার স্বাধীনতা ঘোষণা করে, তখন জোসেফ স্ট্যালিনের অধীনে সোভিয়েত ইউনিয়ন ইসরায়েলকে স্বীকৃতি দেয়া বিশ্বের প্রথম দেশগুলোর মধ্যে একটি ছিল। এর কারণ রাশিয়া ভেবেছিল ইসরায়েল একটি সমাজতান্ত্রিক দেশ হিসেবে গঠিত হবে, কিন্তু ইসরায়েল সমাজতান্ত্রিক দেশে পরিণত হয়নি। তাই রাশিয়া স্টালিন পরবর্তী শাসক ইসরায়েল বাদ দিয়ে আরবের সাথে সম্পর্ক গড়ে তুলতে শুরু করেন। এদিকে ফিলিস্তিনের স্বার্থ দেখা রাশিয়ার জন্য খুব দরকার ছিল, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র যখন ইসরায়েলকে সমর্থন করা শুরু করে, তখন সোভিয়েতরা ফিলিস্তিনিদের সমর্থন করায় আরব দেশগুলোর মধ্যে আরও জনপ্রিয় হয়ে উঠেছিল। কিন্তু ফিলিস্তিনের স্বার্থ রক্ষা আরব বিশ্বের অনেকের কাছে নীতিগত বিষয় হলেও মস্কোর জন্য এটি ছিল কেবলই একটা সুবিধা নেয়ার বিষয়। সোভিয়েত ইউনিয়নের পতনের সঙ্গে সঙ্গে ইসরায়েলের প্রতি রাশিয়া নমনীয় হতে শুরু করে। রুশ ইহুদিদের অভিবাসন থেকে বিরত রাখার নীতিগুলো শিথিল করা হয়। তবে ভ্লাদিমির পুতিন 2000 সালে যখন রাশিয়ার রাষ্ট্রপতি হন, তখন রাশিয়ায় 10 লাখেরও বেশি ইসরায়েলি ছিল। কিন্তু যখন পুতিন ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দেখাতে শুরু করে, তখন থেকে এক অদৃশ্য টানাপোড়েন শুরু হয় ইসরায়েল রাশিয়ার মধ্যে। এদিকে চীন ইতিমধ্যেই বিশ্বের বৃহত্তম তেল আমদানিকারক হয়ে উঠেছে। দেশটিতে তেলের আনুমানিক অর্ধেকই মধ্যপ্রাচ্য ও পারস্য উপসাগরের দেশগুলো থেকে আসে। অনেকে বলছে সেজন্যই চীন আরবদের পক্ষে, কিন্তু এটা মূল কারণ নয়। ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে চীনের অবস্থানের কারণে কেউ দেশটির কাছে তেল বিক্রি করা বন্ধ করতে যাচ্ছে এমন তথ্য কখনো উঠে আসেনি। চীনের মূল লক্ষ্য মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তার প্রতিদ্বন্দ্বিতা এবং বিশ্বে একটি প্রধান শক্তি হিসেবে নিজের অবস্থান তুলে ধরা। চীন একটি যুক্তিসঙ্গত এবং দায়িত্বশীল মহান শক্তি হিসেবে নিজেকে দেখাতে চায়, যে কিনা মধ্যস্থতা এবং শান্তি বিনির্মাণে আগ্রহী। তাই চীন সরাসরি যুক্ত না হয়ে কৌশলে এই যুদ্ধ ফিলিস্তিনিদের পক্ষে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে আবার বিখ্যাত অধ্যাপক কার্জে মনে করেন রাশিয়ার জন্য এই যুদ্ধ সুবিধা বয়ে এনেছে। হামাস ও ইসরায়েলের মধ্যকার সংঘাত ইউক্রেন যুদ্ধ থেকে বিশ্বের মনোযোগ সরাতে খুবই কার্যকর হয়েছে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র কিয়েভে যে অস্ত্র সহায়তা পাঠাচ্ছিল তার কিছু অংশ এখন ইসরায়েলও চলে যাচ্ছে। অবশ্য 2007 সালে গাজা নিয়ন্ত্রণ নেওয়া গোষ্ঠী হামাস তার ইসলামপন্থী মতাদর্শের কারণে রাশিয়ার পছন্দের ফিলিস্তিনি অংশীদার ছিল না। তবে পরবর্তীতে অবশ্য গোষ্ঠীটির সঙ্গে কাজ করতে, এমনকি তাদের সম্পর্কের সুবিধা নিতেও সমস্যা হয়নি রাশিয়ার। রাশিয়া যখন 2008 সালে জর্জিয়া আক্রমণ করেছিল, তখন হামাস ও হিজবুল্লাহ উভয়ই রাশিয়ার অবস্থানকে সমর্থন দিয়েছিল। বিশেষজ্ঞদের মতে হামাসের সাথে সম্পর্ক বজায় রাখা সত্ত্বেও ক্রেমলিন গোষ্ঠীটিকে কোনো অস্ত্র পাঠিয়েছে বলে মনে হয় না। এর একটি কারণ হচ্ছে ইউক্রেনকেও ইসরায়েল একই রকম সহায়তা দিক এমন ঝুঁকি নিতে চায় না রাশিয়া। তবে রাশিয়া এই অঞ্চলে সামরিকভাবে সম্পৃক্ত হয়েছে, যেমনটি সিরিয়ার যুদ্ধে হয়েছিল। তবে চীনের এমন কিছু করার কোনো ইচ্ছা নেই। চীন তার স্বার্থের জন্য কিছু সমন্বয় করে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক শৃঙ্খলা রক্ষা করতে চায়। অন্যদিকে রাশিয়া চায় এটিকে পুরোপুরি ভেঙে দিয়ে এমনভাবে পুনর্গঠন করতে যাতে রাশিয়ার স্বার্থের জন্য সুবিধা হয়। এদিকে বেইজিং একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে বিরোধের সমাধান দেখতে চায়, যার উপর চীনের প্রভাব থাকবে সবচেয়ে বেশি। এদিকে ক্রেমলিন অবশ্য অন্য তাস খেলছে। মস্কো প্রকৃতপক্ষে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে বিরোধের সমাধান করতে চায় না, বরং একটি সমাধান খোঁজার ভান করছে, কারণ এই যুদ্ধ তাদের সুবিধা দিচ্ছে। যদি এটি কখনো সমাধান করা হয়, তাহলে ফিলিস্তিন কিংবা ইসরায়েলের কোনো কিছুর জন্যই আর রাশিয়াকে প্রয়োজন হবে না। কারণ ইসরায়েল অথবা ফিলিস্তিন যদি অর্থনৈতিক উন্নয়নে কাজ করে, তাহলে এর জন্য তাদের হয় পশ্চিমারা না হয় চীন সাহায্য করবে।